বিসমিল্লাহির রহমানির রহিম। বার এবং বিজিএস এমসিকিউ প্রিপারেশনের আজকে আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই আইনটার সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। আহ, সারসংক্ষেপে আমরা এটা বলতে পারি, এই আইনটার নাম হলো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, অর্থাৎ অর্থাৎ 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে বলা হয় এই আইনটাকে। এটা এমন একটি আইন, একজন মানুষ আদালত থেকে কি ধরনের প্রতিকার চাইতে পারে, কোন কোন বিষয়ে মামলা করতে পারবে, সে সংক্রান্ত একটা আইন। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। অর্থাৎ আদালত থেকে সে কি ধরনের প্রতিকার পেতে পারে, স্পেশালি দেওয়ানি আদালতগুলো থেকে, সে সংক্রান্ত একটা আইন। এই আইনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে একজন মানুষ সিভিল কোর্ট থেকে 8 ধরনের প্রতিকার পেতে পারে। এই 8 ধরনের প্রতিকার সংক্রান্ত এই আইনটা, যে কোন প্রতিকার কিভাবে আহ, চাইতে হবে। এই আইনটা কার্যকরী হয় 1877 সালের 1 মে তারিখে। বাংলাদেশের দেওয়ানি আদালতগুলোতে অধিকাংশ বিচারাধীন কোনো না কোনো মামলাগুলোতে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর কোনো না কোনো প্রতিকার চেয়ে মামলা করা হয়। এই আইনে 57টি ধারা রয়েছে এবং এই ধারাগুলোকে 3টি অংশে বিভক্ত করে 10টি অধ্যায়ে বিস্তৃত করা হয়েছে। তো এই হলো মোটামুটি সারসংক্ষেপ। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আইনটা সাধারণত প্রতিকার সংক্রান্ত, যে সিভিল কোর্টগুলো কি ধরনের প্রতিকার মানুষকে দিতে পারে সেই সংক্রান্তে এই আইনটা তৈরি করা হয়েছে। আহ কেউ কেউ বলার চেষ্টা করে এই আইনটার প্রকৃতি সাবস্টেন্টিভ, কেউ কেউ বলে যে প্রসিডিউরাল ল। আমি বলি যে এটা কোনোটাই নয়। কেন কোনোটাই না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আমি এর সংজ্ঞাটা দিই। সংজ্ঞা কিরকম? যে দ্য ল হুইচ defines offense, prescribe punishments, and creates offense, those laws are called substantive law. তাহলে যে সকল আইন কোনো অপরাধকে সংজ্ঞায়িত করে, শাস্তি নির্ধারণ করে বা কখনো অধিকার নির্ণয় করে, সে সকল আইনকে বলে আমরা সাবস্টেন্টিভ ল। তাহলে এই আইনের সংজ্ঞায়, এই সংজ্ঞার আলোকে আমরা দা পিনাল কোড 1860, এটা আমরা বলতে পারি যে এই আইনটা অপরাধকে সংজ্ঞায়িত করে এবং শাস্তির বিধান করে। এতে পিনাল কোড ইজ দ্য এক্সাম্পল অফ সাবস্টেন্টিভ ল। একইভাবে অধিকার সৃজন করে যে সকল আইন, যেমন দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এই আইনটাকে বলা হচ্ছে সাবস্টেন্টিভ ল as because it laid down the procedure of creating a right in favor of any person। যেমন ধরেন একজন ব্যক্তি যখন কোনো জমি খরিদ করে, তাহলে সেকশন 54-এর অধীনে, টিপি অ্যাক্টের, যে দ্য ট্রান্সফার মাস্ট বি ইন রাইটিং অ্যান্ড রেজিস্টার্ড। তাহলে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করতে চায় বা কেউ বিক্রয় করতে চায়, তাহলে তাকে একটা অবশ্যই নিবন্ধিত, লিখিত নিবন্ধিত দলিলের মাধ্যমে করতে হবে, এবং তাহলেই সেটাকে আমরা বিক্রয় দলিল বলবো। এতে বিক্রেতার সত্য অ্যাক্রু করবে, অর্থাৎ উদ্ভব হবে, এবং ক্রেতা সরি সরি বিক্রেতার স্বার্থ বিলোপ ঘটবে এবং ক্রেতার স্বার্থ উদ্ভব হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য এক্সাম্পল অফ সাবস্টেন্টিভ ল। আর there are some other laws which lay down the procedure of conducting trial. Those kinds of law are called procedural law. For example, CPC, CRPC is the example of procedural, as because these two types of law lay down the procedure of conducting trial of civil matters and criminal matters. That is why it is called প্রসিডিউরাল ল। তাহলে এই যে আমরা সংজ্ঞায়িত করলাম যে সাবস্টেন্টিভ ল কাকে বলে, প্রসিডিউরাল ল কাকে বলে, তার কি কোনোটার মধ্যে এটা পড়ে? না, অবশ্যই না। স্পেসিফিক রিলিভ অ্যাক্ট neither substantive law nor procedural law as per the definition given in the um, jurisprudence। আপনারা যদি স্যামন্ডের বই পড়েন, স্যামন্ডের জুরিসপ্রুডেন্স পড়েন, ইংল্যান্ডের একজন বিখ্যাত জুরিস্ট, তার বইটা থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট আর দ্য সাবস্টেন্টিভ ল, হোয়াট আর দ্য প্রসিডিউরাল ল। তাহলে এই সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887 নাইদার প্রসিডিউরাল ল নর
সাবস্টেন্স ল। কারণ এই আইনগুলোতে কোনো মামলা মোকদ্দমা কিভাবে পরিচালনা করতে হবে তার পদ্ধতি যেমন বলে দেওয়া হয়নি, তেমনি ভাবে এখানে কোনো অধিকার সৃজনের কোনো পদ্ধতিও বলে দেওয়া হয়নি এতে, বা কোনো শাস্তির বিধানও করা হয়নি। অতএব এটা নাইদার সাবস্টেন্টিভ ল নর প্রসিডিউর ল। আর আপনারা বাংলায় যারা বলেন যেটা মূল আইন, মূল আইন যদি শব্দটা বলেন এটা ভুল হবে, কারণ এটা টেকনিক্যাল ওয়ার্ড সাবস্টেন্টিভ ল, এটা সাবস্টেন্টিভ ল বলতে হবে। মূল আর অমূল, মূল নকল আইন বলে কোনো কথা নেই। এতে সবকিছু বাংলাতে অনুবাদ করতে যাবেন না, তাহলে ভালো শোনাবে না বা ভালো মিনিংটাও আসবে না। আশা করি ক্লিয়ার করতে পারছি। তাহলে এই আইনটার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের প্রকৃতি কি? এর প্রকৃতি, এটা সাবস্টেন্টিভ না, এটা প্রসিডিউরাল ল না। ওকে, তাহলে এখন আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আমরা আলোচনা করবো যেখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে। প্রথমে সেকশন 1, এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতা দেওয়া হয়েছে। এই আইনটা কার্যকর হয়েছে 1877 সালের 1 মে তারিখে। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে, যেমন 2012 সালে এসেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত হয় কত সালে? ক 1871 সালে, 1877 সালে, গ 1881 সালে, ঘ 1887 সালে। উত্তর হলো খ 1877 সালে। যেমন আরেকটা প্রশ্ন এসেছিল, কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? ক দেওয়ানি কার্যবিধি, খ সাক্ষ্য আইন, গ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ঘ তামাদি আইন। উত্তর হলো গ সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা পদ্ধতি বিষয়ক আইন নয়। এরপরে আসেন সেকশন 5। এখানে সুনির্দিষ্ট প্রতিকার কি কি ভাবে দেওয়া হয়? এই যে 8 ধরনের প্রতিকারকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার বললাম, একটু আগে আলোচনা করলাম সিনপসিসে। এই 8 ধরনের প্রতিকার দেওয়া হয় 5 ধরনের, 5 ভাবে। অর্থাৎ আপনি দোকানে কোনো কিছু কিনতে গিয়েছেন, দেখুন হরেক রকমের জিনিস পাচ্ছেন, হাজারো রকমের জিনিস পাচ্ছেন। তো এইটা যখন আপনার হাতে দিবে, তখন কখনো প্যাকেটে দিতে পারে, কখনো ব্যাগে দিতে পারে। এই যে দেওয়ার উপায়, এটাকে বলা হচ্ছে মোড, মোড অফ গিভিং অর ডেলিভারি দ্য স্পেসিফিক রিলিফ। 8 ধরনের প্রতিকার আপনাকে 5 ভাবে দেওয়া হবে। তার প্রথমটা হলো নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে উহার বৈধ দাবিদারকে অর্পণ করা, অর্থাৎ বাই ডেলিভারি অফ প্রপার্টি। অর্থাৎ যখন রিকভারি পজিশনের মামলা করা হয়, তখন আপনারা দেখবেন রিকভারি পজিশন চাওয়া হয়। যদি বাদী সেটা প্রমাণ করতে পারে, তখন তাকে সেই প্রতিকারটা, ওই বিবাদীর দখলটা নিয়ে বাদীকে এটা প্রদান করা হয়। এই জন্য বলা হয়েছে বাই টেকিং পজিশন অফ সার্টেন প্রপার্টি অ্যান্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লাইমেন্ট। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোড অফ গিভিং স্পেসিফিক রিলিফ। তাহলে এই কোন নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে উহার বৈধ দাবিদারকে প্রদান করা। তাহলে এই যে বিবাদের নিকট থেকে সম্পত্তি নিয়ে বাদীকে দেওয়া হলো, যদি বাদী রিকভারি পজিশন মোকদ্দমা প্রমাণ করতে পারে, তাহলে এইটা হলো বাই ডেলিভারি অফ প্রপার্টি। হ্যাঁ, বাই বাই টেকিং পজিশন অফ সার্টেন প্রপার্টি, কোন নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে অ্যান্ড ডেলিভারিং ইট টু দ্য ক্লাইমেন্ট। ওকে, এই সংক্রান্তে 8, 9, 10, 11 এখানে এই প্রভিশন গুলো আমরা পাবো। এখানে 8, 9 স্থাবর সম্পত্তির দখল গ্রহণ করে বৈধ দাবিদারকে দেওয়ার বিধান আছে। 10 এবং 11তে অস্থাবর মুভেবল প্রপার্টি দখল গ্রহণ করে বৈধ দাবিদারকে দেওয়ার বিধান আছে। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে, যে আরেকটা মোড কিভাবে প্রতিকার, এই সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়, এখানে বলা হয়েছে বাই অর্ডারিং এ পার্টি টু ডু দ্য ভেরি অ্যাক্ট হুইচ হি ইজ আন্ডার অ্যান অব্লিগেশন টু ডু। কোনো এক পক্ষকে, অর্থাৎ মামলার মামলার পক্ষকে আইনগতভাবে সম্পাদনে বাধ্য, মামলার পক্ষকে আইনগতভাবে সম্পাদনে বাধ্য এমন কাজ করার আদেশ দিয়ে, এমন কাজ করার আদেশ দিয়ে, by ordering a party to do the very act which he is under an obligation to do, যেটা করার তিনি আইনত বাধ্য। তাহলে দিস ইজ অ্যানাদার ওয়ে। এটাকে বলা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। এটা সেকশন 55 এর আলোকে এই প্রতিকারটা দেওয়া হয়। এরপরে আসেন দ্য থার্ড মোড
by preventing a party from doing that which he is under an obligation not to do. So this is another mode of giving specifically by preventing a party, কোনো পক্ষকে, মামলার কোনো পক্ষকে বিরত রেখে, by preventing a party from doing that কি which he is under an obligation not to do, করতে পারে না, করতে পারে না এমন কোনো কাজ করা থেকে বিরত হওয়ার আদেশ দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মামলার কোনো পক্ষকে আইনগতভাবে করতে পারে না এমন কাজ করা থেকে বিরত রেখে এই প্রতিকারকে বলে আসলে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাটা অস্থায়ী হতে পারে, চিরস্থায়ী হতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 53 এর সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং এই প্রতিকারটা দেওয়া হয়, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকারটা দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 94C ধারার বিধান অনুসারে। এবং কোথায় কোথায় দেওয়া যাবে এর ক্ষেত্রগুলো বলা হয়েছে অর্ডার 39 অফ সিপিসি তে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিকার দেওয়া হয় সুনির্দিষ্ট প্রতিকারের 54 ধারার বিধান অনুযায়ী। এরপরে আসেন চতুর্থ যে মোডটা বলা হয়েছে, বাই ডিটারমাইনিং অ্যান্ড ডিক্লারিং দ্য রাইটস অফ দ্য পার্টিস আদারওয়াইজ দেন বাই অ্যান অ্যাওয়ার্ড অফ কম্পেনসেশন। অর্থাৎ বাই ডিটারমাইনিং, নির্ধারণ করে, অ্যান্ড ডিক্লারিং, ঘোষণা দিয়ে, অফ দ্য রাইটস অফ দ্য পার্টিস, অর্থাৎ মামলার পক্ষদের অধিকার, মামলার পক্ষদের অধিকার নির্ণয় করে তা ঘোষণার মাধ্যমে এই প্রতিকারকে সুনির্দিষ্ট প্রতিকার, যেমন specific performance of contract, rescission of contract, rectification of contract, cancellation of instrument এবং ডিক্লারেশন, এই নানাভাবে এই প্রতিকারগুলো দেওয়া হয়। এই যে আমরা সেকশন 5 ক্লজ ডি তে যেটা আমরা দেখছি, বাই ডিক্লারিং, বাই ডিটারমাইনিং অ্যান্ড ডিক্লারিং দ্য রাইট অফ দ্য পার্টিস, তো এই প্রতিকারগুলো স্পেসিফিক পারফরমেন্স আকারে দেওয়া হয় চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মাধ্যমে। রিসিশন অফ কন্ট্রাক্ট, দলিল বাতিলের মাধ্যমে দেওয়া হয়। দলিল সংশোধন, রেক্টিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধনের মাধ্যমে এই প্রতিকারটা দেওয়া হয়। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিলের মাধ্যমে এই প্রতিকারটা দেওয়া হয়, এবং ডিক্লারেশন এর মাধ্যমে দেওয়া হয়। আর এই প্রতিকারগুলো দেওয়া হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12, 21, 31, 35, 39 এবং 42 ধারার বিধান অনুসারে। এবং লাস্ট যে জিনিসটা বলা হয়েছে, বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার, বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার, অর্থাৎ রিসিভার নিয়োগের মাধ্যমে। এই প্রতিকারের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় উল্লেখ করা আছে। আর এর কার্যপদ্ধতিটা কি হবে, মানে কিভাবে রিসিভার নিয়োগ করবে আদালত, সেটা দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর 40 আদেশে বলা হয়েছে, অর্ডার 40-তে বলা হয়েছে। রিসিভার নিয়োগ করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে উক্ত কোডের 94D ধারায়। ওকে, তাহলে এই সেকশনটা থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে। এই সেকশনটা অবশ্যই মুখস্থ রাখবেন and put a 3 star mark on this section। যেমন 2015 সালে এখান থেকে কোশ্চেন এসেছিল, সুনির্দিষ্ট প্রতিকার দেয়া যেতে পারে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, অগ্রক্রয় আদেশের মাধ্যমে, বাটোয়ারা ডিক্রি প্রদানের মাধ্যমে। উত্তর হলো রিসিভার নিয়োগের মাধ্যমে। ওকে, এরপর আসেন সেকশন 6। এখানে বলা হয়েছে প্রতিরোধমূলক প্রতিকার সম্পর্কে। অর্থাৎ সেকশন 6 এর যে জিনিসটা বলা হয়েছে, স্পেসিফিক রিলিফ গ্র্যান্টেড আন্ডার ক্লজ সি অফ সেকশন 5। এই একটু আগে যেটা যে সেকশনটা আমরা আলোচনা করলাম, সেকশন 5 ক্লজ সি, অর্থাৎ সেখানে ছিল বাই প্রিভেন্টিং এ পার্টি ফ্রম ডুইং দ্যাট হুইচ হি ইজ আন্ডার অবলিগেশন নট টু ডু। এই যে প্রতিকারটা দেওয়া হয় সেকশন 5 ক্লজ সি তে, এটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, প্রতিরোধমূলক প্রতিকার। প্রতিরোধমূলক প্রতিকার কোনটা? উইথ দ্য অ্যাপ্রিহেনশন অফ ডুইং সামথিং বাই অ্যানাদার, কোনো ব্যক্তি কোনো কাজ করবে এই আশঙ্কায় যে প্রতিকার চাওয়া হয় আদালতে, এখনো সে কাজটা করেনি, বাট ইট ইজ অ্যাপ্রিহেন্ডিং, আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে করবে। যেমন বিবাদী যে কোনো মুহূর্তে বাদীর জমি দখল করে নিতে পারে, বাদী এই আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে বিবাদী তার জমিতে দখল করে নেবে। কি থেকে আশঙ্কা করছেন? যে তিনি একদিন এসে জমিতে হাল চাষ করার কথা নিষেধ করে গেছেন, অথবা জমির পাশে তিনি আহ মানে গ্যাদারিং কনস্ট্রাকশন মেটেরিয়াল, ইট, বালু, সিমেন্ট স্তূপাকার করছেন, যে কোনো মুহূর্তে জমিতে কোনো স্ট্রাকচার নির্মাণ করবেন। এই ঘটনাগুলো দেখে বাদীর মনে আশঙ্কা জেগেছে যে কোনো মুহূর্তে তিনি এই তার জমি থেকে বেদখল হতে যাচ্ছেন। এইরকম আশঙ্কা থেকে যে প্রতিকার দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। আর প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয় দুই ভাবে।
either in way of পার্মানেন্ট ইনজাংশন অর টেম্পোরারি ইনজাংশন। এটাই সেকশন 6 এ বলা হয়েছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার সি দফায় যে প্রতিকার, এটার নাম হলো প্রিভেন্টিভ রিলিফ। এবং এই প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে সেকশন 52 অফ এসআর একটাও বলা হয়েছে। ওকে, এরপর আসেন সেকশন 7, স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর মেয়ার পারপাস অফ এনফোর্সিং এ পেনাল ল। তাহলে কোন শাস্তিমূলক আইন বলবৎ করার জন্য স্পেসিফিক রিলিফ অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে না। তাহলে আমরা এই 7টা যে সেকশন আলোচনা করলাম, এই 7টা সেকশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেকশন 5। সেকশন 5 এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেমন সেকশন 7 থেকেও 2015 সালে একটা প্রশ্ন এসেছিল, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না ক কোনো পক্ষকে কোনো বেআইনি কাজ করা হতে বারিত করার জন্য, আংশিক চুক্তি পালনের জন্য, গ শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য, ঘ সম্পত্তির দখল উদ্ধারের জন্য। উত্তর হবে শুধুমাত্র দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন বলবৎ করা যাবে না। তাহলে এই সেকশন গুলো ভালো করে পড়বেন, স্পেশালি সেকশন 5। এখান থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে, এটা মুখস্থ রাখতে হবে, কারণ এখানে এই প্রতিকার গুলো কিভাবে দেওয়া হয় এগুলো নানাভাবে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আপনারা জানেন আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করে, আপনারা যারা অল্প সময় দক্ষ আইনজীবী হতে চান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যদি ঘরে বসে আপনার এমসিকিউ প্রিপারেশন টেস্ট করতে চান, বার বিচেস হোয়াট এভার ইট মে বি, আপনাদের কাছে 4000 কোশ্চেন আছে, আপনারা ঘরে বসে আপনার এক্সাম প্রিপারেশনকে টেস্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।